আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন AFM এনামুল হক, পরিচালক খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট, নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে, যেহেতু আপনার কাছ থেকে আপনার সাথে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো, সো আমরা খুবই আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমাদেরও ভালো লাগছে। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং সবাইকে সালাম দর্শক শ্রোতা এটিএন বাংলা সকলকে। বাংলা ভাষা ও সাহিত্যে খান বাহাদুর আহসানুল্লাহ এর অবদান অপরিসীম। জানতে চাইছি আপনার কাছে তার সম্পর্কে। বাংলা ভাষা ও সাহিত্যে খান বাহাদুর আহসানের অবদান অনেক বেশি। সেটা শুরু করার আগে শুরুতে বলতে চাই খান বাহাদুর আহসানুল্লাহ কে। খান বাহাদুর আহসানুল্লাহ অবিভক্ত বাংলা অসমের সহকারী শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ছিলেন। তিনি প্রথম সহকারী পরিচালক। তার আগে এই পোস্টে ছিল ইংরেজরা, এবং উনি যখন অবসর গ্রহণ করেন তারপরও এই পোস্টে আছে ইংরেজরা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি ছিলেন এবং সেই দায়িত্ব থেকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার বিপুল পরিবর্তন নিয়ে সংসাধিত করেন। উল্লেখযোগ্য যদি বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় যে বিরোধিতা ছিল, সেই সময় তিনি অবিসংবাদিতের ভূমিকা অবতীর্ণ ছিলেন এবং রোল নাম্বার পদ্ধতি, যেটি আগেই পরীক্ষাতে নাম লেখা হতো, ওনার উদ্যোগে রোল নাম্বার পদ্ধতির পরিবর্তন শুরু হয় এবং উনি একজন বিশিষ্ট সুফি সাধক এবং উনি আহসানিয়া মিশনের প্রতিষ্ঠাতা এবং আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করে সমাজের মঙ্গল সাধন করা ও নিরলস পরিশ্রম করে গেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব যিনি ছিলেন, তিনি প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেছেন এবং তার একটি প্রকাশনা সংস্থাও তিনি তখন গড়েছিলেন, যেটি সেই সময় প্রায় দুরূহ ছিল। জানতে চাইছি তার প্রকাশনা এবং তার গ্রন্থ সম্পর্কে। হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহ প্রায় 100-এরও বেশি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থগুলো ছিল বিভিন্ন বিষয়ের উপরে: ভাষা ও সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, কোরআন ও হাদিস, জীবনী, ইতিহাসের উপরে। এবং এই বইগুলো তিনি যে লিখেছেন শুধু তাই নয়, সমাজকে উন্নয়ন করার জন্য তিনি প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। তখন প্রকাশনা সংস্থা ছিল নাই বলা যায়, এবং মখদুমি লাইব্রেরি বিশেষ করে মুসলমানদের কোনো গ্রন্থ প্রকাশের জায়গা ছিলই না। তার এই আহসানুল্লাহ এবং মখদুমি লাইব্রেরি থেকে কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থ বাইর হতো, বিষাদ সুন্দর আনোয়ারের মতো গ্রন্থ সেখান থেকে প্রথম বাইর হয় এবং মুসলমানদের জাগরণ তৈরি করতে সক্ষম হয়। এবং এই গ্রন্থ মুসলমানদেরকে যে মুসলিম সাহিত্য সৃষ্টি, মুসলমানদের সাহিত্য জীবনে অংশগ্রহণ করা, সাহিত্যের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা গ্রহণে এই লাইব্রেরি বিপুল ভূমিকা রাখে। এবং সে সময় অন্য কোনো সংস্থা ছিল না এবং মুসলমানরা এখানে আসতে সাহসও পেত না। উনি সাহস দেন, উনি আশ্রয় দেন, উনি মানুষকে উৎসাহ দিয়ে এই কার্যক্রম প্রকাশে নিয়ে আসেন। ধন্যবাদ আপনাকে। তো আমরা বুঝতে পারছি যে উনি মুসলমান যারা লেখক ছিলেন বা যারা সাহিত্য রচনা করতে চেয়েছিলেন সেই সময়, তাদের জন্য উনি একজন আদর্শ ছিলেন, কারণ তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন এবং তার সাহসিকতাই পরবর্তী প্রজন্মে যারা আসেন ধীরে ধীরে তারা তার হাত ধরেই আসতে পেরেছিলেন। তো আমরা আপনার কাছ থেকে তার সম্পর্কে আরো অনেক কিছু জানবো এবং তার প্রকাশনা সম্পর্কে আরো অনেক কিছু জানবো। তার আগে আমরা চাই একটু চুমুক দেবো, প্লিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। তার লেখা বঙ্গভাষা ও মুসলমান সাহিত্য বইটি আমরা দেখতে পাচ্ছি। এটি শতবর্ষ পালিত হচ্ছে। জানতে চাইছি এই বইটি সম্পর্কে, যে এই বইটির মধ্যে আমরা আসলে কি দেখতে পাবো, উনি আমাদের কি দেখাতে চেয়েছেন। আপনারা শুনলেন ওনার বই বঙ্গভাষা মুসলমান সাহিত্য বইটি 100 বর্ষ পালিত হচ্ছে। আমরা জানি 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়, যার মধ্যে বাংলা ভাষা তার স্বকীয় মর্যাদা ফিরে পায়। কিন্তু এই বাংলা ভাষা এবং বাংলা ভাষাকে নিয়ে যে একটা ষড়যন্ত্র যদি বলি, বা বাংলা ভাষার যে স্বকীয় মর্যাদা দাঁড়ানোর জন্য যে সমস্যা, সেটি ছিল প্রায় 200 বা আরও বেশি বছর ধরে। কারণ আমাদের বাংলা ভাষার অবস্থান কি হবে, আমাদের আপামর জনসাধারণ ভাষা হিন্দি হবে না উর্দু হবে, এটি একটি বিরাট সংকট ছিল এবং রাজনীতিবিদরা এটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করছিল। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ইংরেজরা এখানে আসার পরে ফার্সির পরিবর্তে রাষ্ট্রীয় ভাষা হলো ইংলিশ। তখন এই ফার্সি, আরবি, উর্দু, হিন্দি সব কিছুর মধ্যে বাংলা ভাষার অবস্থানটা কি, সে নিয়ে একটি দারুণ সংকট এবং সমস্যা ছিল এবং কোথাও সমাধান আসতে পারছিল না। এমন একটি সময় এবং প্রেক্ষিতে হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহ উনি পরিষ্কার দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন যে আমাদের বাঙালি মুসলিমের জন্য আমাদের ভাষা বাংলা ভাষা,
আমাদের চিন্তা হবে বাংলায়, আমাদের কর্ম হবে বাংলায়, আমাদের সাহিত্য হবে বাংলায়। এবং এই যে বক্তব্য যখন রাখলেন, তারপরে সমাজ একটা নির্দেশনা ফিরে পেল যে না, আমাদের বাংলা ভাষার মাধ্যমে এগিয়ে যেতে হবে। উনি এভাবে বক্তব্য রাখলেন যে ভাই সকল, হিন্দু বাংলা মুসলমানি বাংলা ভুলিয়া যাও। বাংলা মুসলমানের জন্য যেমন আদরণীয়, হিন্দুর জন্য তেমন আদরণীয়। সুতরাং হিন্দু এবং মুসলমান উভয় মিলে বাংলা ভাষা শ্রীবৃদ্ধি করো, এবং এই আহ্বানের ফলে বাংলা ভাষারও নিজস্ব যে উৎকর্ষতা সেটি সংকুচিত হতে শুরু করে। এই বইয়ের মধ্যে তিনি আরও যেগুলো বললেন, যে ভাষার পবিত্রতা নিয়ে তিনি কথা বললেন। একটি ভাষা, উনি বলেন, রুচি যদি মার্জিত হয় তাহলে সাহিত্য মার্জিত হবে। মানুষের রুচি যদি অকলুষিত হয়, সাহিত্য কলুষিত হবে না। এবং সেজন্য ভাষাও একটি পবিত্রতা আছে, সেটা তিনি এখানে উপস্থাপন করলেন। এই বইটি তিনি আরও বললেন যে ভাইরা, আমরা প্রতি বছর একবার সাহিত্য সম্মেলন করি, যেখানে আমাদের গত এক বছরের সাহিত্যের যে উন্নতি হয়েছে সেটি নিয়ে সমালোচনা করব। সাহিত্যের সমালোচনার যে দিক নির্দেশনা তিনি 100 বছর আগে এই বইয়ের মধ্যে বললেন। এবং তিনি আরও বললেন, সাহিত্যের উদ্দেশ্য থাকতে হবে। সাহিত্যের উদ্দেশ্য কি? সমাজ গঠন। সমাজ গঠনই সাহিত্যের উদ্দেশ্য হবে। সাহিত্যের যদি উদ্দেশ্য না থাকে তাহলে সাহিত্য এগিয়ে যেতে পারবে না। এবং তার ভাষা, সাহিত্য এবং রচনাবলী, তার একটি উদ্দেশ্য হলো যে সমাজ বিনির্মাণের পথকে প্রশস্ত করা, সমাজ পুনর্জাগরণের পথকে প্রশস্ত করাই তার সাহিত্যের মূল উদ্দেশ্য ছিল। তিনি এলোমেলোভাবে সাহিত্য রচনা হোক এবং সাহিত্য মানুষের রুচিকে কলুষিত করুক, কিন্তু তিনি কখনো চান নাই। এবং তার আরেকটি উদ্দেশ্য ছিল মানব জীবনের আদর্শবাদ প্রচার। মানুষকে তিনি আদর্শিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সেজন্য তার উদ্দেশ্য ছিল মানব জীবনের আদর্শবাদ প্রচারের জন্য সাহিত্য রচনা করতে হবে। ওনার রচিত বইগুলো বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় বলে আমরা জানি। সো হিস্ট্রি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড, যে 1931 সালে লেখা হয়, সেই সময়ের থেকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাদৃত। বিশেষ করে অক্সফোর্ডে তখনও পড়ানো হতো। 2013 সালে বইটি ইন্ডিয়ার শ্রেষ্ঠ মানে বেস্ট সেলার বুক হিসেবে ইন্ডিয়াতে 2013 সালে ঘোষিত হয়েছে। এবং এই বইটি সহ তার কিছু বই এখন অনুবাদ হয়েছে ইংলিশে, সেই বইগুলো বিশ্বে পড়ানো হচ্ছে। এবং দু একটি স্পেনিশেও অনুবাদ হয়েছে। তো এই বইগুলো বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। এই বইগুলি দর্শকরা পড়তে চায় তাহলে আমাদের একটি ওয়েবসাইট আছে, kbabooks.com অথবা বুকস অফ খান বদর রাসূলুল্লাহ। দর্শকরা আপনারা ইচ্ছা করলে এই ওয়েবসাইটে যে বইগুলো দেখতে পাবেন এবং পড়তেও পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খান বাহাদুর আহসানুল্লাহর যে আদর্শ বা তার যে প্রেরণা আমাদের সমাজে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আপনি মনে করছেন? খান বাহাদুর আহসানের আদর্শ যেটা আছে সমাজে, সেটা ধারণ করছে আহসানিয়া মিশন, নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন এবং খান বাহাদুর আহসান ইনস্টিটিউটের মাধ্যমে। এবং আহসানিয়া মিশনের সদস্যরা তার আদর্শকে পুরোপুরি পালনের চেষ্টা করে। আদর্শ মানার প্রথম জায়গা হচ্ছে মানুষের মন। মানুষের মনের মধ্যে, চেতনার মধ্যে পরিবর্তন সেটি এমনি আসতে পারে না। তার আদর্শের কাছে যখন আসে, তখন একজন মানুষের থেকে হিংসা, বিদ্বেষ চলে যায়। একজন মানুষকে মানুষ কল্যাণে নিবেদিত থাকার জন্য প্রচেষ্টা চালায়। তার মিশনের মূল উদ্দেশ্য স্রষ্টার ইবাদত এবং সৃষ্টির সেবা। যখন একজন মানুষ আল্লাহর উপরে পূর্ণ নির্ভর করবে এবং মানুষের সেবার জন্য নিজেকে নিবেদিত করবে এবং এই প্রচেষ্টার মাধ্যমে সমাজ গঠনের চেষ্টা করবে, তখন সে নিজে তো ভালো থাকবেই, আর 10 জনকে ভালো থাকার চেষ্টা করবে। তার আদর্শ যারা পালন করছে তারা নিজেরা আল্লাহর রাস্তায় এগিয়ে যাচ্ছে, পাশাপাশি সমাজকে তৈরি করার চেষ্টা করছে। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলা দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। এটিএন বাংলা দর্শকদের অনুরোধ, আপনারা খান বাহাদুর আহসানের মতো বইগুলো পড়ুন এবং তার জীবন এবং আদর্শকে আপনি অনুসরণ করুন। খান বাহাদুর আহসানের বইগুলো এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় তার বইয়ের উপরে, তার জীবনের উপরে, তার দর্শনের উপরে কর্মকাণ্ড পড়ানো হচ্ছে। আপনারা তাকে জানুন, আপনাদের জীবনকে বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।